গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন বা জিআরই। আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে জিআরই এবং জিআরই সম্পর্কিত যে বেসিক ইন্ট্রোডাক্টরি যে কথাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে কারা কন্ডাক্ট করে, কিভাবে আপনি জিআরই পরীক্ষা দিবেন এবং জিআরই তে বেসিক্যালি জেনারেল টেস্ট কন্টেন্ট গুলো কি কি এবং কেন আপনার জিআরই দেওয়া উচিত। সো আমরা যদি একটু প্রথমে দেখি যে ফার্স্ট অফ অল হচ্ছে অথরিটি কারা। অফিসিয়াল অথরিটি হচ্ছে ইডিএস বা এডুকেশনাল টেস্টিং সার্ভিস, যারা টোফল নামক আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কন্ডাক্ট করে থাকে। তাহলে টোফল কি? টোফল হচ্ছে টেস্ট অফ ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ। এটা কি করে? এটা হচ্ছে আপনার ইংলিশের আপনার মোটামুটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে প্রফিসিয়েন্সি সেটা টেস্ট করে আপনার। ওকে, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট করে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমরা জানি যে মোটামুটি আইএলটিএস এর সম্পর্কে জানি, টোফল সম্পর্কে জানি এবং ডুওলিঙ্গো জানি। এগুলো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট গুলো করে। যাদের মধ্যে টোফল পরীক্ষাটা কন্ডাক্ট করে হচ্ছে ইটিএস এবং আইএলটিএস পরীক্ষাটা কন্ডাক্ট করে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। আচ্ছা, দেন আমরা একটু দেখি যে কেন আপনি জিআরই পরীক্ষাতে অংশগ্রহণ করবেন? হোয়াই জিআরই? তো জিআরই পরীক্ষাতে কেন অংশগ্রহণ করবেন সেটা বুঝতে হলে আগে জানতে হবে যে if you want to go abroad for higher studies, then what are the parameters or factors to be considered? ঠিক আছে? আপনি যদি দেশের বাইরে পড়াশোনা করতে চান তাহলে সেক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর গুলো বা প্যারামিটার গুলো আসলে কাজ করে? তাহলে নাম্বার 1 প্রথমে হচ্ছে আপনার সিজিপিএ। ওকে, দেন নাম্বার 2 কি? ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এই যে একটু আগে বললাম সেগুলো কি কি হতে পারে? যেমন আইএলটিএস হতে পারে অথবা টোফল হতে পারে অথবা ডুওলিঙ্গো হতে পারে। ওকে, দেন নাম্বার 3 কি হতে পারে? স্ট্যান্ডার্ডাইজড টেস্ট যেমন জিআরই। স্ট্যান্ডার্ডাইজড টেস্ট লাইক জিআরই হতে পারে। দেন পরবর্তী কি হতে পারে সেটা হচ্ছে যেমন আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স হতে পারে। ওকে, আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স হতে পারে। নাম্বার 5 দেন আপনার সিভি অথবা রেজিউমি। নাম্বার 6 কি? এসওপি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, যে আপনি কি পারপাস আসলে পড়াশোনা করতে চাচ্ছেন। দেন 7 হচ্ছে কি আমাদের এলওআর, লেটার অফ রিকমেন্ডেশন, যেটা আপনি যদি ইউএসএ পড়াশোনা করতে যেতে চান সেক্ষেত্রে কমপক্ষে আপনার 3টি এলওআর লাগবে। ওকে, দেখেন তাহলে প্রথমত হচ্ছে আপনার সিজিপিএ। ধরেন আপনি আপনার সিজিপিএ অনেক ভালো, আপনার আইএলটিএস বা টোফলের মতো কোনো পরীক্ষায় একটা ভালো স্কোর আছে এবং একই সাথে সাথে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্সও আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা প্রমাণ করতে হবে, জাস্ট একটা জিনিস আপনাকে প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে যে জিআরই দিয়ে আপনার যে রিজনিং পাওয়ারটা সেটা আপনাকে প্রমাণ করতে হবে কিসের মাধ্যমে? জিআরই এর মাধ্যমে। দেখেন টোফল অথবা আইএলটিএস অথবা ডুওলিঙ্গো এরা কি করে? আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এরা আপনাকে লেজিট একটা ক্রেডেনশিয়াল প্রোভাইড করে যে আপনি ইংরেজি সম্পর্কে জানেন অথবা যেকোনো জায়গায় গিয়ে আপনি ইংলিশে একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে? অথবা আপনার কমিউনিকেশন যেটা আছে সেটা আপনি ইংলিশে কন্ডাক্ট করতে পারবেন। ওকে, দেন আচ্ছা, তাহলে ধরেন আপনার সিজিপিএ ভালো না। আপনি সিজিপিএ কত? ধরেন আপনার 3 এর আশেপাশে সিজিপিএ এবং আপনার ওই ধরনের বিশেষ কোনো কি বলা যায়? মানে আমাদের থাকে না যে আমরা এসএসসি তে খুব ভালো জিপিএ পেয়ে আসলাম। তারপরে এইচএসসি তে ভালো জিপিএ পাইলাম। আবার ইউনিভার্সিটিতেও আন্ডারগ্রেড প্রোগ্রামে আমরা অনেক ভালো জিপিএ পেলাম। তো এই ধরনের কিছু নাই আসলে আপনার। আপনার বরাবরই মোটামুটি কাছাকাছি একটা মানে অ্যাবভ এভারেজ টাইপ এবং ইউনিভার্সিটি সিজিপিএটা হচ্ছে 3 এর আশেপাশে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তো প্রমাণ করতে হবে আপনি যে বাইরে গিয়ে পড়াশোনা করবেন, ফুল ফান্ড নিয়ে পড়ালেখা করবেন, হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনাকে তো ওই পার্টিকুলার ইউনিভার্সিটিকে অথবা ওই পার্টিকুলার প্রফেসরকে আপনাকে বুঝাতে হবে যে ইউ হ্যাভ দ্যাট মাচ পটেনশিয়াল। আপনি অতটুকু পটেনশিয়াল বা আপনার অতটুকু পটেনশিয়ালিটি আছে যে আপনি বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন অথবা আপনি ক্যাপেবল। সো এটার জন্যই হচ্ছে জিআরই পরীক্ষাটা দেওয়া এবং তার সাথে সাথে যদি আপনার কিছু রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে, লাইক ধরেন অনেকের
পেপার পাবলিশ করা থাকে। এখন আপনার পেপার পাবলিশ করা নাই, কিন্তু আপনার জিআরইতে একটা ভালো স্কোর আছে। আপনার সিজিপিএ 3 এর আশেপাশে, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে আপনি আইএলটিএস অথবা টোফল অথবা ডুওলিঙ্গো কিছু না কিছু একটা দিলেন এবং একটা ভালো স্কোর আছে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আপনার পেপার নাই এবং আপনার সিজিপিএ কম, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য যেটা ফ্রুটফুল হতে পারে অথবা আপনার জন্য যেটা সবচেয়ে কাজে দিতে পারে সেটা হচ্ছে জিআরই পরীক্ষা। ওকে? তাহলে এই যে জিআরই পরীক্ষাটা আপনি দিবেন হচ্ছে এই কারণে যে আপনার ক্যাপাবিলিটি বুঝানোর জন্য বা আপনার পটেনশিয়ালিটিটা বুঝানোর জন্য। ঠিক আছে? তাহলে জিআরই পরীক্ষাটা আসলে কিভাবে কন্ডাক্ট করে বা কেমনে আমি আসলে বুঝাচ্ছি যে আমি জিআরই দিয়ে আসলাম, আমার একটা ভালো স্কোর আছে এবং আমি পটেনশিয়াল। এই জিনিসটা আসলে কেমনে একজন বুঝবে? কিভাবে বুঝবে? বা তাহলে প্যারামিটার গুলা কি, কি তাহলে? কে আমা আম কেউ একজন আমার স্কোর দেখলো, দেখে বুঝলো যে আচ্ছা না এই ছেলেটার বা এই মেয়েটার সিজিপিএ কম। ওকে, তার রিসার্চ কোনো পেপার নাই। বাট তার একটা ভালো স্কোর আছে। তাহলে কিভাবে সে বুঝবে? তাহলে কিছু, কিছু প্যারামিটার আছে। যে প্যারামিটার গুলোর উপরে আসলে বেসিস করে তারা বুঝতে পারে যে হ্যাঁ, যে জিআরই তে ভালো স্কোর আছে মানে তার রিজনিং পাওয়ার আছে, তার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে এবং একই সাথে, সাথে তার যদিও কোনো পেপার নাই, বাট তার পেপার লেখার মতো ক্যাপাবিলিটি আছে। তাহলে সেটাকে কিভাবে টেস্ট করা হয়? সেটা হচ্ছে এই যে জিআরইর যে জেনারেল টেস্ট কনটেন্ট সেটার মাধ্যমে মেজারমেন্টটা হয়। দেখেন, ১ম এ হচ্ছে কি আমাদের অ্যানালাইটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট, যেটা মার্কিং করা হয় হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত এই প্যারামিটারে। তাহলে আপনার যদি এই 0 থেকে 6 এর মধ্যে ধরেন আপনি পাইলেন কত? আপনি পাইলেন হচ্ছে 3.5, মোটামুটি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্ক। তাহলে 3.5 বা অ্যাবভ 3.5 পাওয়া মানে কি? আপনি এটা বুঝিয়ে দেওয়া যে I have a very good stock of vocab বা ওয়ার্ডস, মানে আপনি ওয়ার্ড সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখেন। আপনার vocabulary যে স্টক সেটা বেশ enriched এবং আপনি একটা পেপার লিখার মতো আপনার বেশ ভালো ক্যাপাবিলিটি আছে। লাইক আপনি একটা সেন্টেন্স লিখতে গেলে আপনার গ্রামাটিক্যাল স্ট্রাকচার সম্পর্কে আপনি জানেন যে এটা গ্রামাটিক্যালি রাইট একটা সেন্টেন্স। একই সাথে, সাথে কোন ওয়ার্ডটাকে আপনি চুজ করবেন। যে আমি একটা আ মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেড ওয়ার্ড চুজ করলাম। তাহলে তার মানে হচ্ছে আপনি ওয়ার্ড সম্পর্কে জানেন, আপনি গ্রামার সম্পর্কে জানেন। মোট কথা হচ্ছে ইংলিশে একটা পার্টিকুলার পেপার লেখার জন্য ক্রিটিক্যালি চিন্তা করে বা ক্রিটিক্যালি রিজনিং করে আপনি এটা পেপার লিখার জন্য আপনার যতটুকু ক্যাপাবিলিটি দরকার সেই ক্যাপাবিলিটিটাকে মেজার করাই হচ্ছে AWA অথবা অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট এর থ্রুতে। ঠিক আছে? তাহলে অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্টের প্যারামিটার কত? মার্কিং প্যারামিটার হচ্ছে 0 to 6। দেন আসি হচ্ছে আমাদের ভার্বাল রিজনিং এবং কোয়ান্টিটেটিভ রিজনিং। আচ্ছা, তাহলে ভার্বাল রিজনিং এর কাজ কি? ভার্বাল রিজনিং হচ্ছে আপনার ওই যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটাকে তারা টেস্ট করবে। আর কোয়ান্টিটেটিভ রিজনিং হচ্ছে আপনার এই যে ক্রিটিক্যাল রিজনিং পাওয়ার বা থিংকিং পাওয়ার সেইটাকে মেজার করবে হচ্ছে কোয়ান্টিটেটিভ রিজনিং এর মার্ক দ্বারা। তাহলে এই যে ভার্বাল রিজনিং এর তাহলে প্যারামিটার গুলো কত, কত? দেখেন, আপনি যখন একটা জিআরই পরীক্ষায় বসবেন তাহলে মার্কিংটা হয় হচ্ছে টোটাল 340 এর মধ্যে। সেটা হচ্ছে ভার্বাল এবং কোয়ান্ট মিলে। আর AWA সেকশনে হচ্ছে 6 মার্ক। তাই না? ওই যে 0 থেকে 6 পর্যন্ত হচ্ছে আমাদের প্যারামিটার। তাহলে এই যে 340, এই 340 আবার ভার্বাল এবং কোয়ান্টের মধ্যে ডিভাইড করা। ভার্বাল এবং কোয়ান্ট। তাহলে ভার্বালে টোটাল হচ্ছে 170 মার্ক এবং কোয়ান্টেও টোটাল 170 মার্ক। যার মধ্যে আপনি যখন পরীক্ষায় বসবেন, মানে রেজিস্ট্রেশন করে পরীক্ষায় বসলেন, সেখানে আপনি 130 পেয়ে যাবেন প্রত্যেকটাতে। মানে ভার্বালেও 130, কোয়ান্টেও 130। তার মানে আপনি একটা পরীক্ষায় যখন বসতেছেন আপনার বেস মার্ক কত? আপনার বেস মার্ক হচ্ছে 260 আউট অফ 340। আউট অফ 340। তার মানে আপনার মার্ক কত থাকে বাকি? দেখেন, ভার্বালের ক্ষেত্রেও আপনার 40 মার্কস থাকে এবং কোয়ান্টের ক্ষেত্রেও আপনার 40 মার্কস থাকে। তাহলে বেসিক্যালি আপনি পরীক্ষাটা দিচ্ছেন 40, 80 মার্কে, তাই না? মানে 40, 80 মার্কসের পরীক্ষা আপনি দিচ্ছেন বা কন্ডাক্ট করতেছেন। ওকে? তাহলে দেখেন, এই হচ্ছে মোটামুটি ভার্বাল এবং কোয়ান্টের যে আ মার্কিং যে প্যারামিটার গুলো আছে সেগুলো। এখন তাহলে পরীক্ষার হলে তাহলে কোয়েশ্চেন গুলো কিভাবে আসে? আপনি কিভাবে মানে পরীক্ষার প্যাটার্নটা কিভাবে দেখবেন বা পরীক্ষার প্যাটার্নটা আসলে কি? সেটা হচ্ছে সেকশন ওয়াইজ ডিভাইড করা হয়। ভার্বালে টোটাল ২ টা সেকশন এবং কোয়ান্টের টোটাল ২ টা সেকশন এবং সেখানে টাইমও ডিভাইড করা থাকে। ওকে? যেমন ধরেন আপনি AWA ১ম এই আসবে এবং AWA তে আপনি টোটাল টাইম পাবেন হচ্ছে 30 মিনিটস। একটা ইস্যু দেওয়া থাকবে। সেটার উপরে আপনাকে একটা এসে অথবা ক্রিটিক্যাল রিজনিং করে আপনাকে একটা কি বলা যায়? একটা
ডেসক্রিপটিভ একটা রচনার মতো লিখতে হবে। ওকে, এটা হচ্ছে AWA, সেখানে আপনি 30 মিনিটস পাবেন। দেন ভার্বাল আছে, ভার্বালে আপনি টাইম পাবেন টোটাল হচ্ছে অ্যারাউন্ড কত মিনিট, অ্যারাউন্ড 41 মিনিটস, যার মধ্যে ভার্বালে হচ্ছে টোটাল দুইটা সেকশন, একটা হচ্ছে সেকশন 1 এবং আরেকটা হচ্ছে সেকশন 2। সেকশন 1 এ আপনি প্রশ্ন পাবেন টোটাল 12টা এবং সেকশন 2 তে আপনি টোটাল পাবেন হতো 15টা এবং সেকশন 1 এর জন্য আপনার টোটাল টাইম কাউন্ট হচ্ছে 18 মিনিটস এবং সেকশন 2 এর জন্য 23 মিনিটস। ওকে, দেন সেম ওয়েতে 1 টেও আমাদের সেকশন 1 এ থাকবে আমাদের 12 কোয়েশ্চেনস এবং টাইম হচ্ছে 21 মিনিটস এবং সেকশন 2 তে আমাদের কোয়েশ্চেন থাকবে 15 কোয়েশ্চেনস এবং টাইম হচ্ছে টোটাল 26 মিনিটস। ওকে, এগুলো হচ্ছে আমাদের কোয়েশ্চেন এবং এটা হচ্ছে টাইম। তো আশা করি সময় বা টাইমের যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা আমরা সকলে বুঝতে পারলাম। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভার্বাল এবং কোয়ান্ট এই দুইটা তাহলে কি প্যাটার্নে আসবে? তাহলে আমরা মনে রাখি যে প্রথমে হয় ভার্বাল পরে কোয়ান্ট, মানে ভার্বাল দেন কোয়ান্ট, আবার ভার্বাল দেন কোয়ান্ট, অথবা প্রথমে কোয়ান্ট তারপরে ভার্বাল, তারপরে কোয়ান্ট, আবার তারপরে ভার্বাল। এই দুইটা প্যাটার্নে আপনার প্রশ্ন আসবে। তো হয় আপনার প্রথমে ভার্বাল থাকবে, এরপরে কোয়ান্ট, আবার ভার্বাল, আবার কোয়ান্ট, এরকম বাই রোটেশনে ৪ টা ধাপে আপনার ভার্বাল রিজনিং এবং কোয়ান্টিটেটিভ রিজনিং এর কাজটা বা পরীক্ষাটা শেষ হবে। তো আশা করি যে জেনারেল টেস্ট যে কনটেন্টটা আছে সেটা সম্পর্কে আমাদের যেতটুকু বেসিক তথ্য দরকার ছিল সেটা আমরা পেয়ে গিয়েছি এবং আমরা বুঝতে পারছি। আমরা তাহলে একটু দেখি যে তাহলে আপনি জিআরই পরীক্ষা দিতে চাচ্ছেন। তাহলে আপনি কিভাবে জিআরই পরীক্ষাটা দিবেন? হাউ টু টেক জিআরই? আপনি জিআরই এক্সামিনেশনে কিভাবে অ্যাপিয়ার করবেন নিজেকে? ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে যে you will have to go to the ETS website, then you will have to open an ETS account. ওকে? আপনি ক্রিয়েট করতে হবে অ্যাকচুয়ালি, ওপেন বলতে ক্রিয়েট করতে হবে। আপনাকে আগে একটা ETS অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি করবেন? ফার্স্ট অফ অল আপনি ETS এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাবেন। সেখানে সাইন ইন অথবা রেজিস্টার অপশন থাকবে। এই সাইন ইন অথবা রেজিস্টার অপশনে গিয়ে আপনি কি করবেন? আপনার জন্য একটা নতুন এই যে রেজিস্টার অপশনে অথবা সাইন ইন অপশনে গিয়ে আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেখানে আপনি লগইন করবেন এবং রেজিস্ট্রেশন স্টার্ট করবেন। দেন আপনার যখন মোটামুটি রেজিস্ট্রেশন হয়ে যাবে, দেন আপনি কি করবেন? যে এখানে একটা অপশন থাকবে যে রেজিস্টার অর ফাইন টেস্ট সেন্টার, ডেটস এটসেট্রা, হ্যাঁ? জিআরই জেনারেল টেস্টের আন্ডারে। দেন আপনি আপনার ওই ওটা সিলেক্ট করবেন এবং আপনার যে টেস্ট টাইপ আছে সেটাকে আপনি সিলেক্ট করবেন। যেমন হচ্ছে জিআরই হচ্ছে আপনার জেনারেল টেস্টও হয় এবং সাবজেক্ট টেস্টও হয়। ওকে? যে আপনি কোনটা পরীক্ষা দিতে চাচ্ছেন। ওকে? সো যদি আপনি জেনারেল টেস্ট দিতে চান তাহলে আপনি জেনারেল টেস্টকে সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে ২ টা অপশন আছে। একটা হচ্ছে আপনি এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবেন অথবা আপনি এসে মানে হোম এডিশনেও পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, হোম এডিশন নিয়ে আমি পরে কথা বলব। আগে আমরা জাস্ট একটু জেনারেল যে সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়ার যে বিষয়টা সেটা একটু দেখে নিই। ওকে, দেন আপনি হচ্ছে আপনার যে জিআরইর জন্য যে ডেট সিলেক্ট করবেন। কোন ডেটে আপনি পরীক্ষা দিতে চান? তাহলে জিআরইর আসলে পরীক্ষাগুলোর স্লট থাকে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত একটা স্লট। তাহলে ওইরকম একটা স্লটকে আপনি আগে সিলেক্ট করবেন। এরপরে আপনি কি করবেন? চুজ টেস্ট ডেট অ্যান্ড লোকেশন। তাহলে এই যে একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন আছে যে এই ডিউরেশন থেকে মানে এই টাইম থেকে এই টাইমের মধ্যে একটা স্লট। এই স্লটের মধ্যে যেকোনো একটা তারিখকে আপনি পিক করবেন যেই তারিখে আপনি পরীক্ষা দিতে চান এবং লোকেশন। আপনি কোন সেন্টারে বা কোন লোকেশনে গিয়ে আপনি পরীক্ষা দিতে চান সেটাকে আপনি সিলেক্ট করবেন। দেন আপনাকে যেটা করতে হবে যে আপনার পার্সোনাল যে ইনফরমেশন আছে সেগুলোকে আপনার আগে কনফার্ম করে নিতে হবে। যেমন ধরেন আপনি যে আপনার যে পার্সোনাল ইনফরমেশন গুলো দিচ্ছেন, ডিটেইল গুলো দিচ্ছেন, যেমন আপনার নাম, ইমেইল, আইডি, পাসপোর্ট, এগুলো হচ্ছে ইটিএস এর যে আপনি যেখানে রেজিস্ট্রেশন করতেছেন সেটার সাথে আপনার পাসপোর্টে যে আইডি গুলো আছে বা আপনার যে পার্সোনাল ডিটেইল আছে সেগুলো ম্যাচ করে কিনা সেগুলোকে এনশিওর করবেন। এবং দেন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আ আপনি মোটামুটি ৪ টা পর্যন্ত ইউনিভার্সিটিকে সিলেক্ট করতে পারবেন। যেগুলোতে আপনার যে জিআরই স্কোর সেটা আপনি ফ্রিতে পাঠাতে পারবেন। তাহলে কেন আপনি ফ্রিতে পাঠাবেন বা কিভাবে পাঠাবেন? বেসিক্যালি বিষয়টা যেটা হচ্ছে যে আপনি যেহেতু হায়ার স্টাডিজ এর জন্য অ্যাব্রোড যাবেন, হ্যাঁ? তাহলে আপনি মোটামুটি ধরেন ৪ টা ইউনিভার্সিটি সিলেক্ট করলেন। পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় আপনি ৪ টা ইউনিভার্সিটি সিলেক্ট করলেন এবং ওগুলোর মধ্যে কোনো একটাতে আপনার চান্স হয়ে গেল। মানে আপনি অ্যাডমিশন নিতে পারবেন।
এরকম একটা আপনি ফান্ড পেয়ে গেলেন সেখানে। সেই ক্ষেত্রে আপনার এই ৪ টা ইউনিভার্সিটির মধ্যে যেকোনো একটাতে যদি পান তাহলে আপনার তো জিআরই স্কোরটা তো পাঠাতে হবে। এই জিআরই স্কোরটা ওখানে ফ্রিতে আপনি পাঠাতে পারবেন। যেহেতু আপনি আগেই এরকম ৪ টা ইউনিভার্সিটি সিলেক্ট করছিলেন যার মধ্যে একটাতে আপনি অ্যাডমিশন নিতে পারতেছেন। আর যদি এমনটা না হয়, যদি ৪ টার বাইরে যদি হয়, ধরেন আপনি ৪ টা সিলেক্ট করছেন, কিন্তু আপনার ৪ টার মধ্যে কোনো একটাতেও আপনার এরকম হয় নাই। মানে আপনি ওগুলোতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন না বা ফান্ড পান নাই। সামহাউ আপনাকে অন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে। তাহলে সেই ইউনিভার্সিটিতে আপনার জিআরই স্কোর পাঠাতে গেলে কিন্তু আবার এডিশনাল একটা পেমেন্ট দিতে হবে। সো আচ্ছা সেটাও আমরা পরে আলোচনা করব। এটা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব আমরা। দেন হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফি বা টেস্ট যে আপনি দিবেন সেটা আপনাকে পে করতে হবে। সেটা কত? $220 which is approximately 27,000 টাকা। ওকে? প্রায় ২৭,০০০ টাকার সমান বাংলাদেশী টাকায়। দেন হচ্ছে আপনাকে একটা পুরা যে রেজিস্ট্রেশন প্রসেসটা আছে সেটা একটা রিভিউ আসবে। সেই রিভিউটা দেখবেন আপনি। আপনি দেখবেন যে আপনার যা ডিটেইল আপনি দিয়েছেন এতক্ষণ পর্যন্ত যা ইনফরমেশন আপনি প্রোভাইড করছেন ইটিএস কে সব ঠিক আছে কিনা, ম্যাচ করতেছে কিনা আপনার ওভারঅল ইনফরমেশন গুলা আপনার পার্সোনাল ডিটেইলের সাথে। যদি সবকিছু কনফার্ম হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটা কনফার্মেশন ইমেইল পেয়ে যাবেন। যেটাতে আপনার টেস্ট ডেট, টাইপ এবং আদার ডিটেইলস গুলো থাকবে। ওকে? এবং আপনি কোন সেন্টারে দিচ্ছেন সেই যে ডিটেইল গুলো আছে সেগুলোও দেওয়া থাকবে। এটা হচ্ছে আপনার মোটামুটি ফাইনাল স্টেজ। ওকে? তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আসলে আমরা জিআরই পরীক্ষায় অ্যাপিয়ার করব। ওকে? দেন এবার আমরা আলোচনা করি হচ্ছে আমাদের এটা অফ টপিক, যেটা হচ্ছে যে জিআরই যে হোম এডিশন আছে সেটা কিভাবে আসলে আপনার জন্য কার্স হতে পারে। দেখেন, কোভিড এর টাইমে যখন আমরা বাইরে বেরোতে পারতেছিলাম না, লকডাউন ছিল, তখন ইটিএস চিন্তা করল যে পড়াশোনার যে কার্যক্রমটা আছে সেটাকে তো আর বন্ধ রাখা যাচ্ছে না। তাহলে সেটাকে আমরা কিভাবে কি করতে পারি? দেন তারা একটা স্পেশাল প্রিভিলেজ প্রোভাইড করল which was হোম এডিশন অফ জিআরই। আপনি ঘরে বসে জিআরই পরীক্ষা দিতে পারবেন এবং ওই স্কোরটাকে ইউএসএ বা আদার্স ইউনিভার্সিটি আদার্স কান্ট্রির যে ইউনিভার্সিটি যারা জিআরই স্কোরটাকে অ্যাকসেপ্ট করে তারা অ্যাকসেপ্ট করতেছিল। বাট যেটা হইছে সেটা হচ্ছে দেখেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যারা আছি যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, হ্যাঁ? তারপর হচ্ছে পাকিস্তান এবং চায়না, হ্যাঁ? চায়না যদিও ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট না, তারা বাইরে। মানে আমরা মোটামুটি এই সাইডের যারা দেশগুলো আছি, এশিয়ান এই পাশে, তারা কি করছে? একটা স্ক্যাম বের করছে। কিরকম? সেটা হচ্ছে ধরেন যে আপনি আ পরীক্ষা দিচ্ছেন, আপনার কম্পিউটারের ধরেন যে কন্ট্রোল আছে বা সিস্টেমের যে কন্ট্রোলটা আছে, সেটা আরো একজন নিয়ে নিল। এবং আপনি চুরি করে পরীক্ষা দিলেন। মানে আপনার পরীক্ষাটা আসলে আপনি স্ক্রিনের সামনে বসে আছেন, অন্য আরেকটা কম্পিউটারে বসে আরেকজন আপনার পরীক্ষাটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে? কাইন্ড অফ ওই যে আমরা যে আগে পুরাতন বাংলা সিনেমায় বা সিনেমার মধ্যে দেখতাম যে আ একটা টেলিফোন ২ টা লাইনে একটা লাইনের সাথে ২ টা টেলিফোন কানেক্টেড আছে। এদিক থেকে নায়িকাও ফোন তোলে, ওদিক থেকে নায়িকার বাবাও ফোন তোলে। নায়িকা নায়কের সাথে কি কথা বলছে, নায়িকার বাবাও সেটা শুনতে পেয়ে গেল। বিষয়টা অনেকটা এরকম। ঠিক আছে? তো এইখানে পরীক্ষাটা হচ্ছে যে এরকম। যে এরকম কিছু আ ধরেন যে সাপোর্টিং কিছু ইয়ে আছে মানে অর্গানাইজেশন আছে যারা আপনাকে বলবে যে আপনি মোটামুটি বাংলাদেশেও আছে। দেখবেন আপনি YouTube এ মোটামুটি জিআরই স্ক্যাম লিখে সার্চ করলে দেখবেন এরকম পেয়ে যাবেন। এই ধরনের ঘটনা ঘটতেছে বা ঘটছে। যে ৪৫,০০০ থেকে ৬০,০০০ পর্যন্ত টাকা নিয়ে আপনার পরীক্ষাটা আরেকজন দিয়ে দিবে। তো এটা করলে কি হবে দেখেন, ইটিএস কি করে? ইটিএস বেসিক্যালি আপনি যে হোম এডিশন এর পরীক্ষাটা দিচ্ছেন, এই পরীক্ষাটা ইটিএস আরেকটা থার্ড পার্টি একটা অর্গানাইজেশনের সাথে তারা একটা ডিল করে। যারা হচ্ছে আপনি যে পরীক্ষা যেদিন দিবেন সেদিন সকালেই আপনার বা ঐদিনই আসলে আপনার পুরো কম্পিউটারের যে সিস্টেম ওটার কন্ট্রোল তারা নিয়ে নেয় এবং আপনাকে কমপ্লিট সার্ভেইলেন্স এর মধ্যে রাখে। এমন একটা কোয়াইট প্লেস এ আপনাকে পরীক্ষা দিতে হবে যাতে কোন ধরনের কোন সাউন্ড না আসে। এরপরেও যদি কোন ধরনের সাউন্ড হয়, ধরেন যদিও আপনি কোন চুরি করতেছিলেন না বা আপনি ইচ্ছাকৃতভাবে কিছুই করেন নাই, তারপরেও যদি এডিশনাল কোন সাউন্ড হয় অথবা কোন কারণে কোন সাসপিশিয়াস অ্যাক্টিভিটি যদি তারা লক্ষ্য করে, আপনাকে সাথে টার্মিনেট করে দিবে। আপনার স্কোর ক্যানসেল করে দিবে। ইভেন এরকমও হতে পারে যে আপনাকে লাইফ টাইম এর জন্য ব্যান করে দিতে পারে। ওকে? সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর কখনোই জিআরই পরীক্ষায় বসতে পারবেন না। ওকে? এবং এরকম একটা ঘটনা ঘটছে। রিসেন্ট টাইমে আমাদের এক বড় ভাই TOEFL পরীক্ষা দিচ্ছিলেন এবং সেটা উনি হোম এডিশনেই দিচ্ছিলেন। উনার বাসায় সামহাউ হচ্ছে কেউ বোধহয় বাইরে কিছু একটা সাউন্ড করছে। ইটিএস জাস্ট একটা টেক্সট দিছে, "আর ইউ অ্যালোন?" এবং উনি দিছে, "ইয়েস।" দেন সাথে হচ্ছে ওরা কিছুই বলে নাই, জাস্ট উনাকে টার্মিনেট করে দিছে। নট অনলি দ্যাট, উনার স্কোর ক্যানসেল করে দিছে এবং উনাকে ব্যান করে দেওয়া হয়েছে। দ্যাট মিনস উনি TOEFL পরীক্ষা কিন্তু আর দিতে পারবেন না। এবং উনার এই প্রোফাইলটা কিন্তু ওইখানে তারা সার্ভারে আপলোড করে দিছে। দ্যাট মিনস হচ্ছে উনি মানে কোনভাবে অন্য কোনো ইয়েতে ইটিএস এ কোনো পরীক্ষা দিতে পারবে, বিষয়টা এরকমও না। তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচার জন্য আই থিংক আপনাদের এই ধরনের সাপোর্ট নেওয়া
অথবা হোম জিআরইতে বসার আসলে আমি মনে করি না আসলে বিশেষ কোনো প্রয়োজন আছে বলে। তো এবং এছাড়াও আপনি যে জিআরই দিচ্ছেন ইউএসএ পড়ালেখা করতে যাবেন বা বাইরে পড়ালেখা করতে যাবেন, বেশিরভাগ ইউনিভার্সিটি এখন আর হোম জিআরইর যে মার্ক আছে বা স্কোর আছে সেটাকে একসেপ্ট করতেছে না। সো আই থিংক এই হোম জিআরইর বিষয়টাকে আমাদের মাথায় রাখা দরকার যে এটাতে আসলে আমরা বসবো না। বা আমরা মোটামুটি আমি কাউকে ডিসকারেজ করতেছি না। বাট আমি আপনাদেরকে ফ্যাক্টটা বলতেছি। সো এই ছিল হচ্ছে জিআরই সম্পর্কিত ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। আমাদের আ পরবর্তী যে আলোচনা আসবে সেটা হচ্ছে জিআরই ভার্বাল এবং জিআরই কোয়ান্ট এবং এডব্লিউএ নিয়ে বিশদ আলোচনা সম্পর্কিত বা ওইগুলোতে কোয়েশ্চেন প্যাটার্ন কি থাকে সেই সংক্রান্ত আলোচনা আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আপনারা পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে মোটামুটি ভার্বাল সম্পর্কে, কোয়ান্ট সম্পর্কে এবং এডব্লিউএ সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন। এগুলো ছিল ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। পরবর্তী ভিডিওগুলোতে একটু ডিটেইল আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি।